দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্টের বিশেষ আয়োজন। এই বিশেষ আয়োজনে আমরা আলোচনা করব রোবোটিক্স এবং মহাকাশ গবেষণা নিয়ে, যেখানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 3 জন প্রতিনিধি, একজন ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের প্রভাষক হিসেবে রয়েছেন। আমার সামনেই রয়েছেন তিনি আবিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। পাশে রয়েছেন সাইফ আল আসাদ, তিনি এই ইউনিভার্সিটির যে ইউআইইউ মার্স রোভার দলের টিম লিড হিসেবে রয়েছেন। আর ঠিক আমার বাম পাশে রয়েছেন শেখ সাকিব হোসেন, এই টিমের মেম্বার হিসেবে রয়েছেন। দর্শক, আজকে আসলে আমরা যে আলোচনাটি করছি, আলোচনার উদ্দেশ্য হচ্ছে সম্প্রতি সময় এই টিমটি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক একটি কম্পিটিশনে বাংলাদেশের অর্জন বয়ে এনেছে। বিশ্বের প্রায় 116টি দল সেখানে পার্টিসিপেট করেছে, সেখান থেকে তৃতীয় স্থান অর্জন করেছে ইউআইইউ মার্স রোভার দল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বড় যে অর্জন, এই অর্জন শুধুমাত্র তৃতীয় বিশ্বব্যাপী হয়েছে, আর এশিয়ার মধ্যে প্রথম দল হিসেবে তারা এই অর্জন তাদের হয়েছে, এবং এটি একটি বাংলাদেশের অর্জনও আমরা বলতে পারি। তো আজকে আসলে তাদের সাথে আমরা যে আলোচনা করব, এই অর্জনের পেছনের যে গল্প, তাদের আগামীর পরিকল্পনা কি, এ দ্বারা বাংলাদেশের যে তরুণ সমাজ রয়েছে, বিশেষ করে গবেষণা ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে। শুরুতেই আমি যদি এই টিমের যিনি মেন্টর হিসেবে ছিলেন আবিদ হোসেন, আপনি তো ইউআইইউর একসময় স্টুডেন্ট ছিলেন, পরবর্তীতে এইবার যে ইউএসএতে যে কম্পিটিশনটা হলো সেখানে আপনি টিম লিড মেন্টর হিসেবে কাজ করেছেন। একটু বলবেন যে আপনাদের ফোকাসটা কি ছিল, মানে কিভাবে আসলে থার্ড হলেন সারা পৃথিবীর মধ্যে? আচ্ছা, তো আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল 2022 সালে, 2022 না আসলে 2021-এ। আমরা তখন কোভিড চলতেছিল। কোভিডের সময় পুরো বাংলাদেশে যখন লকডাউন, তখন আমাদের ছোট একটা টিম, আমাদের মেন্টর একজন ছিলেন আকিব জামান। তো আমরা ছোট একটা টিম অনলাইনে বসেছিলাম যে আমরা আচ্ছা বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করব। তো মার্স রোভার এবং এই ধরনের রোবোটিক্স, স্পেস রোবোটিক্স নিয়ে আমাদের আসলে ইন্টারেস্ট ছিল আমাদের গ্রুপের। তো সেখান থেকেই আসলে শুরু। আমরা ইউনিভার্সিটির কাছে ছোট একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম যে আমরা এরকম একটা কম্পিটিশনে করতে চাই বা আমাদেরকে প্রেজেন্ট করতে চাই, তো আপনারা আমাদের হেল্প করেন। তো ওই সময় ইউনিভার্সিটি এরকম ক্রান্তিকালীন সময়েও আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন এবং আমাদের একটা স্পেস দিয়েছিলেন, ফান্ড দিয়েছিলেন, এবং সেখান থেকে আসলে শুরু। এবং তারপর আমরা 2022 সালে সিলেক্ট হয়েছিলাম এই ফাইনাল রাউন্ডে। এই কম্পিটিশনটা হচ্ছে প্রায় 100 থেকে 150 টিমের মতো পার্টিসিপেট করে প্রত্যেক বছর, এবং তার মধ্যে থেকে টপ 36 or 38 টিমকে তারা হচ্ছে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করে। তো সিলেকশন প্রসেসে হচ্ছে যে একটা ভিডিও অ্যান্ড হচ্ছে ডকুমেন্টেশন সাবমিট করা লাগে, সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ। সেখান থেকে আসলে টপ 36 টিমকে ওরা সিলেক্ট করে। তো 22-এ আমরা হচ্ছে সিলেক্ট হয়েছিলাম, এবং সেই বছরই আসলে আমরা এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আচ্ছা, এবং আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্ক কোথায় ছিল? ইউএসএ হয়েছে। এই কম্পিটিশনটা লাস্ট 20 ইয়ার্স ধরেই হচ্ছে ইউএসএতেই হচ্ছে। যে জায়গাতে হয় সেই জায়গার নাম হচ্ছে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশন। এইটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে হচ্ছে তখন এশিয়ার মধ্যে আপনারা ফার্স্ট হয়েছিলেন। জি, তখন থেকে আমরা এশিয়া থেকে ফার্স্ট। সারা ওয়ার্ল্ডের মধ্যে? সারা ওয়ার্ল্ডে আমাদের র্যাঙ্কিং ছিল তখন 13 ছিল। জি। আচ্ছা, সেই ধারাবাহিকতা 2026 পর্যন্ত কিভাবে আসলেন? পরবর্তী স্টেপগুলো কি ছিল? জি, তারপর তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন। তখন আমি স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, এবং টিমের একটা জেনারেল মেম্বার ছিলাম। তো 2023 সালে আমি টিমকে লিড দিয়েছিলাম, টিম লিডার হিসেবে, এবং সেই বছর আমরা হচ্ছে এই কম্পিটিশনে আবার পার্টিসিপেট করেছি, এবং ওয়ার্ল্ডে হচ্ছে আমরা 9th পজিশন অ্যাচিভ করেছিলাম। আচ্ছা, আবারও হচ্ছে এশিয়াতে আমাদের ফার্স্ট পজিশন ছিল। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছিল। আসলে 22-এর রোবটটা ছিল হচ্ছে একটা এক্সপিরিয়েন্স গেদার করার জায়গা, যেখানে আমরা শুরু করেছিলাম। 23-এ আমরা সেই 22-এর এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমাদের নতুন রোবটটা তৈরি করেছিলাম। তো 23 সালে আমরা হচ্ছে আরেকটা কম্পিটিশনে গিয়েছিলাম এই আমাদের রোবট নিয়েই। সেটা হচ্ছে তুর্কিতে হয়েছিল। এটা হচ্ছে অ্যানাতোলিয়ান রোবট চ্যালেঞ্জ, স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি তুর্কি এটা অর্গানাইজ করে। তো ওই চ্যালেঞ্জে আমরা হচ্ছে ওয়ার্ল্ডে 3rd পজিশন অ্যাচিভ করেছিলাম। তাও এরকম মার্স এবং মুন রোভার নিয়ে এই চ্যালেঞ্জটা হয়, এবং এশিয়াতে আমরা চ্যাম্পিয়ন পজিশন পেয়েছিলাম ওই বছর। তো তারপর 23-এর পর 24-এ আমরা 5th পজিশন পেয়েছি। 25-এ আমাদের স্কোর অনেক ভালো ছিল, বাট হচ্ছে আমাদের স্পেশাল অ্যাওয়ার্ডসেরও আমরা হচ্ছে 6th পজিশন পেয়েছিলাম, এবং 25 সালে আমরা হচ্ছে বেস্ট সায়েন্স টিম অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। আচ্ছা, আর তারপর তো 2026-এ আমরা হচ্ছে এই ইউআরসির 20 বছরের ইতিহাসে আমরা এশিয়ার একমাত্র টিম যারা হচ্ছে অনসাইট ইউআরসিতে আমরা হচ্ছে পোডিয়াম পজিশন পেয়েছি।
এবং অবশ্যই আবারও এশিয়াতে চ্যাম্পিয়ন পজিশন। আপনি যখন প্রথমবার জয়েন করেছিলেন তখন স্টুডেন্ট ছিলেন, জি। আর এইবার গেছেন শিক্ষক হিসেবে। জি। তা আপনার এই অনুভূতির পার্থক্যটা কেমন ছিল? আসলে স্টুডেন্ট হিসেবে যাওয়া আর শিক্ষক হিসেবে যাওয়ার মধ্যে পার্থক্যটা অনেকটাই। যখন স্টুডেন্ট হিসেবে গিয়েছিলাম তখন শুধু চিন্তা করতাম যে আচ্ছা আমার রোবটটা ঠিক মতো চললেই হলো, রোবটটা ঠিক মতো চলে কিনা। আর যখন মেন্টর হিসেবে ওদের সাথে গিয়েছিলাম তখন আসলে রোবারের সাথে সাথে আমার টিমটা ঠিক মতো মানে অপারেট করে কিনা, এটাও আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো সব কিছুই মেনটেন করা লাগতো এবং বাট আসলে কম্পিটিশন ফিল্ডে যাওয়ার পর অ্যাজ এ জেনারেল মেম্বার অর এ মেন্টর আসলে পার্থক্য থাকে না, তখন সবারই আসলে সেম ফ্লোতেই কাজ করা লাগে। এবং 22 সাল থেকে আমাদের টিমের মধ্যে একটা জিনিস যেটা আমি বলবো আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের কনসিস্টেন্সিটা এবং আমাদের স্ট্রং পাইপলাইনটা। আমরা চেষ্টা করেছিলাম যে এমন একটা পাইপলাইন তৈরি করতে যে কখনোই আমাদের যে নিজেদের যে নলেজ আছে, নলেজ শেয়ারিংয়ে যাতে গ্যাপ না থাকে। সো 22 সাল থেকে এখন পর্যন্ত আমাদের টিমে কিন্তু অনেক মেম্বার এসেছে, অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চলে গেছে, অনেক অ্যালামনি আছে আমাদের। বাট তাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু অলওয়েজ তাদের যে জুনিয়র আছে তাদের মধ্যে শেয়ার করেই তারা গেছে। 22 সালের টিম মেম্বার কতজন পার্টিসিপেট করেছিলেন, আর এই বছর কতজন ছিল আপনাদের টিমে? আচ্ছা, 22 সালে আমাদের টিমটা ছিল মাত্র 13 জনের একটা টিম। আচ্ছা, আমরা আমাদের টিমকে প্রেজেন্ট করতে পেরেছিলাম 7 জন স্টুডেন্ট যে। আচ্ছা, আর এই বছর আমাদের টিমের মেম্বার ছিল হচ্ছে 35। আচ্ছা, ওভারঅল 30 to 35 মেম্বার। আর আমরা কম্পিটিশনে প্রেজেন্ট করতে পেরেছি হচ্ছে আমাদের টিম মেম্বার ছিল হচ্ছে 8 জন। আমি এই টিমের যিনি লিড দিয়েছেন সাইফ আল সাদ, আপনার অনুভূতি কি? দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে আসলে কি আপনারা নিয়ে আসলেন বাংলাদেশের জন্য, কি ছিল আপনাদের এই প্রোগ্রামটা সম্পর্কে ছোট্ট অল্প কথায় যদি একটু বলেন। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, যেটা হচ্ছে মার্সে যেসব রোভার পাঠানো হয় নাসা থেকে বা অন্যান্য অর্গানাইজেশন থেকে, সেটা একটা প্রোটোটাইপ বিল্ডিংয়ের কম্পিটিশন, যেটা হচ্ছে রিয়েল লাইফ সিমুলেশনের মাধ্যমে এই কম্পিটিশনের সবগুলো মিশনকে আমাদের সেট করা হয়। 4টা ডিফারেন্ট মিশন থাকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে মার্সের যে ডেজার্ট আছে সেরকম ডেজার্টের মধ্যে একদম সিমিলার এনভায়রনমেন্টে ইউটার মধ্যে এই কম্পিটিশনটা হয়। স্যার যেটা বলো যে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনের মধ্যে একদম রেস্ট্রিক্টেড এরিয়া থাকে, সো মানে ন্যাচারাল যে ল্যান্ডস্কেপটা আছে এটা পুরো প্রিজার্ভ করে অ্যান্ড পুরো ওপেন একটা গ্রাউন্ডের মধ্যে কম্পিটিশনটা হয়। তো এটার মধ্যে আমাদের কম্পিটিশনে যে 4টা মিশন হয়, একটা হচ্ছে অটোনোমাস মিশন হয়, তারপর সায়েন্স মিশন হয়, তারপর হচ্ছে ইকুইপমেন্ট সার্ভিসিং মিশন হয়, আর একটা হচ্ছে ডেলিভারি মিশন হয়। তো আমাদের 4টা মিশনের মধ্যে আমাদের 2টা মিশনের সবচেয়ে ভালো মার্ক ছিল মোটামুটি 85, 86। এর মধ্যে আমি বলিনি অটোনোমাস মিশনে আমাদের হচ্ছে এবার টপ স্কোর পেয়েছি আমরা, 86 ছিল যেটা। তো অনুভূতিটা আসলে বলবো যে অনেক ভালো, কারণ এর আগে আমি গত বছর কম্পিটিশনে পার্টিসিপেট করছি, সে বছর ছিলাম আমি সায়েন্স টিম লিড হিসেবে, এবার আমি টিম লিড হিসেবে যাচ্ছি। তো সেখানে হচ্ছে রেসপন্সিবিলিটির মাথায় অনেক বেশি থাকে, যে একটা প্রেশার থাকে ব্যাকে যে আমার টিম কি করতেছে, আমার টিম ঠিক করতেছে কিনা, আগাচ্ছে কিনা। তো এই জায়গা থেকে আমি বলবো যে রেজাল্ট অ্যানাউন্স করার পর প্রথম যে অনুভূতিটা আমার ছিল অবশ্যই যে অনেক খুশি, আমরা অনেক বেশি এক্সাইটেড, আমাদের যে সেলিব্রেশন ভিডিও দেখলেও বোঝা যায়। বাট এর থেকে বেশি আমার যেটা ছিল যে রিলিফ ফিল করছিলাম আমি, যে হ্যাঁ আমরা যেটা করতে আসছি আমরা সেটা করতে পারছি, আমাদের ক্যাপাবিলিটি আমরা শো করতে পারছি, এবার আমরা আমাদের 100% দিয়ে আসতে পারছি। এর সাথে সাথে আরেকটা যেটা ফিলিংস আমার মধ্যে কাজ করছে সেটা হচ্ছে যে আমার টিমকে মিস করতেছিলাম, কারণ আমি আমার পুরো টিমকে নিয়ে যেতে পারি নাই। আমাদের নানা রকম রেস্ট্রিকশন, লজিস্টিক্যাল প্রবলেম, ভিসা প্রবলেম, নানা রকম কারণে পুরো টিমকে তো আমরা কখনো নিয়ে যেতে পারি না। তো এই ফিলিংসটা আমার মধ্যে কাজ করছে, আমার পুরো টিম যদি আমার সাথে এখন থাকতো তাহলে হয়তো আনন্দটা আরও বেশি হতো আমাদের জন্য অনেক। জি, ধন্যবাদ আপনাকে। আমি সাকিবের কাছে একটু যেতে চাই। সাকিব, আপনার টিমের 2জন মেম্বার, তাদের কথা বললেন, আপনার অনুভূতিটা কি ছিল এবং তাদের চেয়ে ভিন্ন কি ভেবেছিলেন? আপনি কি প্রথমে এবার পার্টিসিপেট করেছেন? না, আমি টিমে 2023 সাল থেকে আছি। ওকে। 23 সালের যে ব্যাচটা 22 সালের সেপ্টেম্বর থেকে টিমের সাথে কাজ করতেছি। আমার ফার্স্ট কম্পিটিশন ছিল 2023 সালের ইউআরসিতে। প্রথম থেকেই সফটওয়্যার টিমে কাজ করতাম, অটোনোমাস ন্যাভিগেশন নিয়ে। তো আমার চিন্তা ভাবনাটা ওই সময় থেকেই একটু ন্যারো ছিল। ন্যারো বলতে আমার টোটাল ফোকাসটা ছিল সফটওয়্যারের উপর, সফটওয়্যার অ্যান্ড ন্যাভিগেশন সিস্টেম। সো ন্যাভিগেশন সিস্টেমটা এরকম যে এটা হলো, আমি যদি সহজ বাংলায় বলি, সেলফ ড্রাইভিং কার আছে না যে একা একা চলতে পারে, ওরকম একটা টেসলার মতো। হ্যাঁ, আমাদের ওখানে মিশন থাকে, 7টা গোল থাকে, 7টা গোল ওর একা একা ওখানে যেতে হয়, গিয়ে খুঁজে কিছু বের করতে হয়। তো আমার প্রথমে ছিল যে না, এইখান থেকে বেটার কিছু আনতে হবে। তো তখন থেকেই আমাদের সিস্টেমটা আমরা আস্তে আস্তে করে ডেভেলপ করছি। আমি ছিলাম, আমার সিনিয়র ছিল, তারপর আমার জুনিয়ররা আসে।
তো আমরা সবাইয়ের কন্ট্রিবিউশনে আমরা আস্তে 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 একটা বেটার সিস্টেম আস্তে আস্তে আনতে থাকি। তো এই বছর মানে ওই সময় থেকেই আমি যখন প্রথম কম্পিটিশনটা করি আমি কান্না করছিলাম যে আমার অনেক এক্সপেকটেশন ছিল যে ভালো কিছু করবো, অনেক মার্ক পাবো, বাট আনফর্চুনেটলি করতে পারিনি টেকনিক্যাল লিমিটেশনসের কারণে। এইবার তো সেই আবেগ ধরে রাখতে পারেন না। হ্যাঁ, এইবার আমরা 2023-এও আমি কান্না করছি, 2026-এও আমি কান্না করছি, কিন্তু এইবারে কান্নাটা ডিফারেন্ট ছিল। এটা খুশির কান্না ছিল। আমরা 86 পেয়েছি। আমাদের সিস্টেম 100 পাওয়ার ক্যাপাবিলিটি ছিল। টেকনিক্যাল ফল্টের জন্য আমরা 10 মিনিট পরে, টোটাল মিশন টাইম ছিল 35 মিনিটস, সেখানে আমার 10 মিনিট লস হয়ে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা 86 পেয়েছি। তো স্যার যখন আসলো তো তখন আমাকে জিজ্ঞাসা করলো যে কি এখন খুশি? তখন আমি বললাম কান্না করতে করতে বললাম নট 100 ইয়েট। আমি এখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমার কাছে সুযোগ নাই আর ওই যে কন্ট্রিবিউশন করে আর 100 আনার। বাট হ্যাঁ, আমি নেক্সট যতদিন আছি, স্যার যেটা বললো পাইপলাইন, আমাদের পাইপলাইনটা খুব স্ট্রং। রাইট। সো এটা আমার মনে হয় যে আমি আসলে একটু ডিকটেটরের মতো চাপায় দিব আমার জুনিয়র যারা আছে যে তোদের 100 আনতেই হবে। আচ্ছা আচ্ছা। আমার সাথে যেহেতু শিক্ষক রয়েছেন, আপনি সাবেক শিক্ষার্থী ছিলেন ইউনিভার্সিটিরই, তো সাধারণত এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যেই তো পড়ে, তাই না? এই ধরনের ইনোভেশন বা পড়াশোনার একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে এই কাজগুলো করা। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা কিভাবে ফোকাস হয় এই কাজে? এটা তো খুব সহজ কাজ না, পাশাপাশি তার রেজাল্টের কথাও কিন্তু চিন্তা করতে হয়। আপনি তো এই ইউনিভার্সিটির এই স্টুডেন্ট ছিলেন, তো এই সমন্বয়টা কিভাবে করেছেন বা আপনার স্টুডেন্টরা কিভাবে করে? আচ্ছা, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো প্রথম যখন আমি এই টিমে আসছিলাম তখন আসলে এতটা ওয়ার্কলোড ছিল, যেহেতু প্রথম রোববার, এবং এটার জন্য একটা জিনিস বলে রাখাটা ভালো যে আমাদের ইউনিভার্সিটিতে কোনো মেকানিক্যাল ডিপার্টমেন্ট নাই। সো যেহেতু আমাদের কোনো মেকানিক্যাল ডিপার্টমেন্ট নাই, কিন্তু এই রোবটটা পুরোটাই কিন্তু একটা মেকানিক্যাল ডিভাইস। প্রথমে স্ট্রাকচারটা তো রেডি করতে হবে, তারপর সফটওয়্যার বা ইলেকট্রিক্যাল সিস্টেম আমরা ডেভেলপ করব। তো মেকানিক্যাল ডিপার্টমেন্ট না থাকার কারণে আমাদের কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যালি স্টুডেন্টদেরকেই কিন্তু সব কিছু ডিজাইন থেকে ফ্যাব্রিকেশন পর্যন্ত সব কিছু শিখে তারপর তৈরি করা লাগে। প্রথমবার আমি ছিলাম মেকানিক্যাল টিমের লিডার। সো মানে এই রোবট কিভাবে তৈরি করব, একদম পাইপ কেনা থেকে শুরু করে হাতে কলমে ঝালাই দেওয়া থেকে শুরু করে সব। তো নবাবপুরে বসে বসে আসলে পুরো বছর পুরো কেটে গেছে হচ্ছে নবাবপুর, ধোলাইখাল, এইসব জায়গাতে হচ্ছে রোবট তৈরির মানে জিনিসপত্র খোঁজ করতে করতে। তো আমি একটা এক্সাম্পল দিই। তখন হচ্ছে আমার প্রায় লাস্ট সেমিস্টারের দিকে হচ্ছে একটা সেমিস্টার হচ্ছে অনলাইন ছিল, যে অনলাইন সেমিস্টারে হচ্ছে আমরা এক্সাম দিতেছিলাম। তো একটা সিটি এবং মিড টার্ম এক্সাম। তো আমি হচ্ছে ওখানে নবাবপুরে ওয়ার্কশপে বসে বসে আমি এক্সাম দিতেছিলাম। আচ্ছা, সো এরকম একটা এক্সপিরিয়েন্স আমার আছে। টিচাররা ছাড় দিয়েছেন? না, টিচাররা এরকম না, টিচাররা হচ্ছে আমাদের ক্যামেরা অন রাখা লাগতো। ওকে। তো ক্যামেরা অন রাখছি এবং তখন আমার ক্যামেরাটা আমি অফ করছি, কারণ ওখানে তো ওয়ার্কশপে কাজ চলতেছে, আমার নয়েজ আসবে। তো আমাকে স্যার বলতেছে যে তোমার ক্যামেরা কেন অফ, তুমি ক্যামেরা অন করো, ক্যামেরা অন না করলে তো এক্সাম দিতে পারবে না। তো আমি তখন স্যারকে ব্যাক ক্যামেরাটা অন করে ফোনের দেখেছি যে স্যার দেখেন আমি কোথায় আসছি। আচ্ছা আচ্ছা। তো মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। তখন আসলে একাডেমি এবং হচ্ছে এই কাজ দুইটাকে মেনটেন করা খুব ডিফিকাল্ট ছিল। টিমে মেম্বার কম ছিল, নতুন করে অনেক কিছু শেখা লাগতো, যার কারণে আসলে পড়াশোনায় অনেক হ্যাম্পার হতো, ক্লাস মিস হয়ে যেত। আস্তে আস্তে যখন 23-24-এ আমাদের অনেক মেম্বার আসা শুরু করলো এবং আমরা চেষ্টা করেছি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার, যে তোমরা তোমাদের পড়াশোনার বাইরে কিভাবে এখানে কাজ করতে পারো। তো পরবর্তীতে আসলে টিমের মধ্যে এরকম একটা হয়ে গেছে যে সারাদিন ক্লাস করতেছে ওরা, সারাদিন ক্লাস করার পর সারা রাত হচ্ছে রোববারে কাজ করছে। আচ্ছা। তো এরপর থেকে আসলে আমাদের রাতে স্টে করার এই আসলো, যে মানে আপনারা একাডেমিক কোনো কাজে যাতে হ্যাম্পার না করে আপনারা এই কাজে পরবর্তীতে মানে বাড়তি সময় আপনারা করেন। সো এভাবেই আসলে আমাদের কাজগুলা চলছে, যে স্টুডেন্টরা হচ্ছে দিনের বেলা তাদের একাডেমিক, যেহেতু ইউনিভার্সিটিতে ওদের ক্লাস থাকে প্রতিদিনই প্রায়, তো দিনের বেলা হচ্ছে ওরা পড়াশোনা শেষ করে রাতে এসে রোববারের কাজ করে। আর অফ ডে গুলাতে তো আসলে ল্যাবের মধ্যে ফুল নাইট কাজ করা লাগে, তো আসলে ঘুম অনেক কম পায়
এই টিমের মেম্বাররা। আচ্ছা আচ্ছা, আমি এভাবে আসলে কাজ চলতে থাকে। এখনকার মেম্বার যারা টিম লিড জয়েন করছেন, সাইফ আপনার কাছে জানতে চাই আসলে কি ঘুম কম হয় আপনাদের? মানে ঘুম কেন কম হবে? মানে এটা কি ওই যে নেশার মতো, বা ইউনিভার্সিটি কি সাহায্য করে না যে না তোমার আগে পড়াশোনা ভালো করতে হবে, রেজাল্ট ভালো না করলে এই কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস করা যাবে না, এমন কি কোনো বাধ্যবাধকতা, না এই টিমে যারা আছে তাদের রেজাল্টও ভালো? রেজাল্ট ভালো, কয়েকজনের ভালো, কয়েকের খারাপ, মানে নর্মাল এভারেজ ইউনিভার্সিটি যেরকম থাকে সেরকম একটা রেশিও আছে কাজ Okay. করে। টিমে ঢোকার পরে সত্যি কথা বলতে কিছুটা ড্রপ করে, কারণ আচ্ছা। অনেক বেশি একটা টাইম, মানে দিনের মেইন টাইমটাই আমাদের এখানে, মেইন পার্টটা এখানে চলে যায় আমাদের। ঘুম কম হওয়ার একটা কারণ হচ্ছে কি যে আমরা ধরেন যে কাজ করতেছি একটা জিনিস নিয়ে, ওভারটাইমে কাজ করছি, পরের দিন আমাকে ফিল্ডে টেস্টে নামার লাগবে, হঠাৎ করে রাত্রেবেলা লাস্ট মোমেন্টে ঘুমাতে যাওয়ার আগে দেখলাম যে কোনো একটা ইস্যু আছে যার কারণে আমার রোভারটা চলতেছে না, বা কোনো একটা মেকানিক্যাল ফল্ট আছে যেটার জন্য আমি যদি চালাই আমার ড্যামেজটা আরও বেশি হয়ে যাবে। আচ্ছা। তো এরকম মোমেন্টে যে হয় কি যে আবার ওইটা নিয়ে ফিক্স করতে শুরু করার লাগে। তো এমন না যে ফিক্স করতে আমার পুরো 30 জনের টিম লাগে, বাট আমাদের টিমে যখন 2 জন বা 3 জন কাজ করে আমরা বাকিরা কেউ ঘুমাই না, কারণ তারা জেগে জেগে কাজ করতেছে, বাকিরা ঘুমাইলে বিষয়টা খুবই খারাপ দেখায়, তাদের জন্য এটা ডিমোটিভেটিং একটা ব্যাপার হয়। তো এইসব কারণে, নানা রকম কারণে আমাদের ঘুম একটু কম হয়। আর ক্লাসের সাথে পাশাপাশি যদি টেস্ট চলার লাগে তাহলে হচ্ছে যে আমার তো ক্লাস প্রায় সকাল 8টা 8:30 থেকে আমার ইউনিভার্সিটি 4:30 পর্যন্ত ক্লাস হয়। তো এত লং টাইম যদি আমি অফ রাখি তাহলে আসলে আর টেস্ট করার টাইম পাওয়া যায় না। কম্পিটিশনের আগে এটা খুবই খারাপ একটা বিষয়। তো আমাদের হয় কি অনেক সময় যে অনেক ভোরবেলা উঠে টেস্টে যাওয়ার লাগে, অথবা বিকালের পরে যে টেস্ট করতে করতে রাত হয়ে যায়, আবার রাত্রে এসে ফিক্স করার লাগে। তো ঘুমের টাইমটা আসলে কমে যায় আমাদের জন্য একটু। আচ্ছা, আমি সাকিবের কাছে যদি জানতে চাই, সাকিব, ইউআইউর রিসোর্স, ইউআইউর ইউনিভার্সিটির যে ফ্যাসিলিটি, তা ধরেন বাংলাদেশের অন্য 8-10টা প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে বেটার, মানে প্রথম দিককার ইউনিভার্সিটি। বাট অন্য একটা ইউনিভার্সিটি যারা রিসোর্স আপনাদের চেয়ে কম, বা স্টুডেন্ট যারা, তাদের হয়তো স্বপ্ন আছে, বাট আপনারা যেভাবে সহযোগিতা পেয়েছেন, আপনাদের সিনিয়ররা ছিল তাদের কাছ থেকে জেনেছেন, তো তারা এই নির্দেশনাটা আসলে কিভাবে পাবে, নিজেদের কিভাবে বিল্ড করবে? কারণ আপনাদের সাথে তো তারা অনেকখানি পিছানো এখনো, যাদের আসলে স্বপ্ন কিন্তু রয়েছে। প্রথমেই যে আমাদের অনেক বেশি রিসোর্স ছিল এরকম না। আপনি যদি আমাদের পুরনো রোভারটা দেখেন তো ওখানে দেখবেন যে আমাদের চাকাগুলা বাবল চাকা, ওইগুলা চায়না থেকে কিনে আনা ছিল। আপনি আস্তে আস্তে দেখবেন এই চাকাগুলা এরপর আমরা কেনা বাদ দিয়ে, যেহেতু এটা কিছু কিছু সমস্যা ছিল, আমরা নিজেরা ওইটা ডিজাইন করে প্রিন্ট করছি। সো রিসোর্স ইনিশিয়ালি কিন্তু সব জায়গায় কমই থাকে। ওকে। বাট আমাদের যেটা মনে হয়েছে, আমাদের জিনিসটা এরকম ছিল যে আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে দেখাতে পারছি, যে তাদের সামনে একটু প্রুফ করতে পারছি যে স্যার আপনারা আমাদের একটু ছোট একটা রিসোর্স দিয়েছেন, বা যেটা দিয়েছেন এনাফ ছিল, সর্বোচ্চ ইউটিলাইজ করছেন, সর্বোচ্চ ইউটিলাইজ করছি। অ্যান্ড আপনারা যদি আমাদেরকে আর একটু বেটার রিসোর্স দেন তাহলে আরও বেটার করা পসিবল। আমাদের একজন স্যার, সালিকুল স্যার, উনি বলছিল যে অনেক সেই সময় 2023 সালে এই কথাটা বলছিল যে আমাদের যে রিসোর্স আছে এটা দিয়ে আমরা 80%, এটা 80%-এ যাওয়ার পর আমরা স্যাচুরেশনে চলে যাব। আচ্ছা। 100 পাওয়ার জন্য এটাকে আরো ভালো করতে হবে, ইন্ডাস্ট্রি গ্রেড করতে হবে, আমাদের প্রফেশনাল ফিল দিতে হবে আর কি। আমাদের ইউনিভার্সিটি আমাদের সবসময় এইটাই, তারাই মোটিভেট করে যে তোমরা যাই করো এটাকে একটু ইন্ডাস্ট্রি গ্রেডে নিয়ে আসো। কারণ তুমি যদি ইন্ডাস্ট্রি গ্রেডে আস্তে আস্তে না আনতে পারো, এই তোমার যেই অর্জনটা, এটা একটা শুধুমাত্রই একটা কম্পিটিশন থেকে যাবে, বা শুধুমাত্রই এটা তোমার একটা স্পোর্টের মতো থেকে যাবে। এটা আমাদের কম্পিটিশনটা কিন্তু আমাদের একটা স্পোর্টস না। স্যারের একটা মেমোরিজ আছে 2022 সালে সে যখন প্রথম যায়, ওখানের একটা বেস্ট টিম, ওরা হলো, ওটার নাম ছিল হলো মার্স রোভার ডিজাইন টিম, ওটা ইউএসের মাজুরির একটা টিম। ওদের সিস্টেমটা দেখে স্যার তখন আসলে অনেক বেশি তাদের কাছে গেছিল স্যার, যে তাদের সিস্টেমটা কেমন, মানে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়েছিল। আমাদের অর্জনটা হলো এই বছর ওই টিম আমাদের কাছে আসছে যে আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করে, অ্যান্ড আমাদের নতুন একটা পার্ট ছিল, সিস্টেমের একটা পার্ট ছিল যেটা তাদের খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড হোপফুলি তারা নেক্সট বছর সেম জিনিসটা হয়তো বা তারা ইমপ্লিমেন্ট করতে পারে, তাদের ইন্টারেস্টটা দেখে মনে হলো। আচ্ছা আচ্ছা, আমি আবিদ হোসেনের কাছে যদি আবার একটু যাই, আপনারা তো শুরু করেছিলেন একদম মানে অন্ধকারের মধ্যে, ওইভাবে আপনাদের মেন্টর ছিল না, আপনার স্টুডেন্টরা আপনাদেরকে মেন্টর হিসেবে পেয়েছে। তো বা ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সায়েন্স ফেয়ার দেখি, ক্ষুদে শিক্ষার্থীদের নানা ধরনের আগ্রহ দেখি। তো
তারা আসলে কি করতে পারে, মানে তাদের জন্য কি কোনো পরামর্শ দিবেন, বা তাদের কিন্তু আগ্রহের ঘাটতি নাই? তো আসলে আমাদের টিমে খুবই স্ট্রং মেন্টরশিপ ছিল, আমাদের প্রথম থেকেই স্ট্রং মেন্টরশিপ ছিল। আমাদের মেন্টর ছিলেন হচ্ছে আকিব জামান, উনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টের উদ্দেশ্যে বলবেন, যারা আপনাদের জুনিয়র, জি, যারা স্কুলে হ্যাঁ, পড়ছে। আকিব জামান উনি হচ্ছে আমাদেরকে মেন্টর করেছেন এবং ওনার থেকে আসলে আমি মেন্টরশিপ শিখছি এদের জন্য। ওকে। তো এখন স্যার হচ্ছে এমআইটিতে আছেন। নতুনদের জন্য যদি বলি, আসলে তোমাকে নিজেকে প্রুফ করতে হবে আগে, আর প্রুফ করার জন্য মাঝে অনেক ফেলিওর আসবে। মানে একবার করে আমি যদি হেরে যাই বা ভালো কোনো রেজাল্ট না আসে, তার মানে এই না যে আমি পারবো না, আমার কিন্তু বারবার ট্রাই করতে হবে। আমরা আজকে এই জায়গাতে আসছি এত সহজে না। এমন হয়েছে 2023 সালে আমাদের 4টা রোভার ভার্সন তৈরি করা লাগছে, যে 4টা রোভার ভার্সন বারবার ফেল করছে, এবং সেখান থেকেই কিন্তু আমরা ওখানে ভালো করে আসছি, এবং তার কন্টিনিউশন আমরা এখন ওয়ার্ল্ডে পোডিয়ামে আসি। যে বারবার ট্রাই করলে, বারবার ফেল করে ট্রাই করলে যে ভালো কিছু করা যায়, সেটার কিন্তু প্রুফ সামনে আছে। কারণ বাংলাদেশে এখন রিসোর্সের অভাব নেই, ওয়ার্ল্ডে এখন রিসোর্সের অভাব নেই, তুমি চাইলেই এখন ইন্টারনেট থেকে অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা। তো মেন্টরশিপ ইনিশিয়ালি যদি নাও থাকে, তোমার কাছে পুরো ওয়ার্ল্ডটা কিন্তু মেন্টর। আর তারপরও তুমি যদি ভালো কিছু প্রুফ করতে পারো নিজেদেরকে, বা আমাদের কাছে যদি আসো, আমাদের বাংলাদেশে অনেক রোবোটিক্স টিম আছে, যে স্টাবলিশড রোবোটিক্স টিম আছে, যেই রোবোটিক্স টিমগুলো হচ্ছে সাপোর্ট দিবে, অবশ্যই সাপোর্ট দিবে। আমাদের কাছে যদি আসে, যেমন আমাদের সেন্টার নিয়ে যদি বলি, আমাদের সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিক্স আমাদের ইউনিভার্সিটির একটা ফ্ল্যাগশিপ রোবোটিক্স সেন্টার। যেই রোবোটিক্স সেন্টারে আমাদের ইউআইউর রোবোটিক্স টিমগুলো ছাড়াও আমরা কিন্তু বাইরের টিমগুলোকে মেন্টর করছি। যেমন আমরা একটা টিমকে হচ্ছে এই নেক্সট মান্থ হচ্ছে ক্যালিফোর্নিয়া নিয়ে যাচ্ছি রোবোসাপ আন্ডার ওয়াটার রোবোটিক্স চ্যালেঞ্জে। আচ্ছা, এটা কি ইউআইর স্টুডেন্ট না অন্য জায়গার ওখানে student? সব স্টুডেন্টরা হচ্ছে স্কুল কলেজের স্টুডেন্ট। আচ্ছা। ওখানে ইউআইউর থেকে আমরা শুধুমাত্র আমাদের ল্যাবের থেকে মেন্টরশিপ অ্যান্ড রিসোর্স সাপোর্টটা দিচ্ছি। আচ্ছা, ওই কম্পিটিশনটা কি হবে? ওই কম্পিটিশনে ওই স্টুডেন্টগুলো আমাদের কাছে আসছে যে আমাদের কাছে আমরা এই কম্পিটিশনটা করতে চাই, আমাদের কাছে আমাদের মানে ইচ্ছা আছে, বাট আমরা ওই রিসোর্সটা পাচ্ছি না। তো তখন আমরা ওদেরকে আসলে আমাদের ল্যাব থেকে সাপোর্ট দিচ্ছি, এবং এই কম্পিটিশনটা ক্যালিফোর্নিয়াতে হবে। এটা হচ্ছে রোবোসাপ আন্ডার ওয়াটার রোবট চ্যালেঞ্জ। এখানে হচ্ছে একটা অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল বা সাবমেরিনের মতো তৈরি করা লাগবে, যেটা হচ্ছে আন্ডার ওয়াটারে অটোনোমাসলি বিভিন্ন কাজ করতে পারবে। ওকে। তো আমরা যে টিমটাকে নিয়ে যাচ্ছি, সেখানে বাংলাদেশের প্রায় 6-7টা স্কুলের এবং কলেজের হচ্ছে বাচ্চারা আছে, যাদেরকে হচ্ছে আমরা ক্যালিফোর্নিয়াতে এই চ্যালেঞ্জে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা অপেক্ষায় রইলাম আসলে সেই চ্যালেঞ্জের ফলাফল কি আসে। আমি যদি সাইফ আপনার কাছে যাই, আপনার স্যার তারপরে আপনার বন্ধু বলছিলেন যে আপনাদের রাতে ঘুম কম হয়, বিকজ আপনাদের একটা ইনোভেশনের মধ্যে থাকতে হয়। এই যে রোভারটা আপনারা এইবার ব্যবহার করেছেন, আমরা স্ক্রিনে দেখছি, জি। এটার বিশেষত্বটা কি আসলে? বাংলাদেশের রোবোটিক্স নিয়ে তো বহু বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে কাজ করছে, তো এইটার বিশেষত্বটা কি? আচ্ছা, আমাদের এই রোভারটার নাম ছিল হচ্ছে অরিয়ন। অরিয়ন মিন্স নিউ ডন। Okay. এটা হচ্ছে সিম্বলাইজ করে আমাদের যে এই 5 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি, যে পাইপলাইনটা ক্রিয়েট হয়েছে, আমাদের এত বছরের ফেইলার বা সাকসেস সব কিছু মিলায়, এতদিনের যে এক্সপিরিয়েন্সটা ছিল সব কিছু মিলায়া আমরা এবার একটা পুরো নতুন একটা সিস্টেমে শিফট করছি। ওকে। সো আমাদের একটা ট্রেডিশনাল একটা ডিজাইন ছিল, 6 হুইলার একটা ডিজাইন ছিল, সেখান থেকে আমরা শিফট করে আমরা 4 হুইলারে আসছি অবশেষে। এটা আমরা চাইলে আরও 1 বছর আগেও করতে পারতাম, বাট আমাদের কাছে মনে হচ্ছে না, আমাদের আরেকটু বেশি এক্সপিরিয়েন্স দরকার, আরেকটু নলেজ দরকার, যে আমরা ফাইনালি যেটাতে যাব, যাতে আমরা একবারে জিনিসটাকে একেবারে বেটার একটা ভার্সন নিতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের আরেকটা টিম ছিল লেজেন্ডারি মার্স রোভার টিম। ওরাও ওদের সিস্টেম পুরোটা চেঞ্জ করছে। ওদের সিস্টেমটা ছিল 6-7 বছর ধরে ডেভেলপ করা একটা সিস্টেম, যেটা ওরা এবছর চেঞ্জ করছে। চেঞ্জ করার ফলে ওরা গত বছর আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ, টার্কির যে চ্যালেঞ্জটা হয়, সেখানে আমরা গিয়েছিলাম, গত বছর গিয়েছিলাম, সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সে বছরই তারা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে 5th পজিশন পায়, যেটা আমাদের থেকে 1 পজিশন বেটার ছিল। এবার তারা সিস্টেম চেঞ্জ করার ফলে একেবারে শেষের দিকে চলে গেছে, নতুন একটা সিস্টেম নেন। তারা বলতেছিল বারবার যে নতুন একটা সিস্টেমে আসছি, আমরা খুব ভালো কিছু করতে পারিনি, এটাতে আমাদের টাইম লাগবে। সেখান থেকে বলবো আমরাও এবছর সম্পূর্ণ নতুন একটা সিস্টেমে গেছি। এখানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে, সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটাকে আমরা কাজে লাগাইছি। আমি বলবো এটাই আমাদের রোভার স্পেশালিটি, যে আমরা এতদিন থেকে যা শিখছি সম্পূর্ণটা এটার মধ্যে দিতে পারছি। কতদিন লেগেছে এটা তৈরি করতে? এটা তৈরি করতে আমাদের প্ল্যানিং ফেজে কিছুদিন টাইম লাগে, এরপর আমাদের মোটামুটি 6-7 মাসের একটা পিরিয়ড থাকে, যেটার মধ্যে আমরা পুরোটা তৈরি করি। আর আমাদের ওয়ার্ক সাইকেল পুরো 1 বছর ধরে চলে। সারা বছর ধরে আমাদের যেমন প্রথম 3-4 মাস আমরা ইন্টার্নশিপ ট্রেনিং করি, যাতে আমাদের পাইপলাইনটা ঠিক থাকে। মানে প্রতি বছর আমরা ইনটেক নেই স্টুডেন্ট নতুন নতুন,
তারপরে তাদের একটা ইন্টার্নশিপ যায়, তারা শিখে, তারপরে আমরা মেন রোভারের কাজ পাশাপাশি আমাদের চলতে থাকে প্ল্যানিং, এরপর সবাইকে নিয়ে আমরা মেন রোভারের কাজটা শুরু করি। তো 6-7 মাসের সামনে যে কাজটা হবে সেটা কি এইটার উপর ডেভেলপমেন্ট করবেন না একদম নতুন করে তৈরি করবেন? না, আমরা তো এবছর এটা নিয়ে প্রথম কাজ করেছি, তো অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এটার কিছু কিছু ড্রব্যাকস আছে বা এই জায়গায় এটা ভালো কাজ করে। তো সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে যে ড্রব্যাকসগুলো ফিক্স করার চেষ্টা করবো, এটাকে আমরা মানে পুশ করবো আরও একদম পিকে নিয়ে যাওয়ার, যে যতদূর নিয়ে যাওয়া পসিবল। এর মধ্যে যেগুলো লার্নিং হবে সেটা থেকে হয়তো পরে আমরা চেঞ্জ করতে পারি, বাট না, এবছর আমরা এটার উপর বেস করে কাজ করব। আমি সাকিবের কাছে আসতে চাই। সাকিব, আমাদের অনুষ্ঠান শুরুর আগে আপনার স্যার বলছিলেন এবং আপনাদের ইউনিভার্সিটির পক্ষে যিনি এসেছেন বলছিলেন যে আপনাদের ঘুম থেকে তুলে নিয়ে এসেছে, ওয়ার্কশপে ছিলেন আপনারা। বিষয়টা কি আসলে, মানে ওয়ার্কশপে কেন থাকবেন? ইউনিভার্সিটিতে কি মানে ইউনিভার্সিটি কি আপনাদের ডরমেটরি ইউনিভার্সিটিতে নাই আমি যতটুকু জানি। ইউনিভার্সিটিতে কি রাতে স্টে করেন আপনারা, কি কারণে? হ্যাঁ, আচ্ছা, আমাদের ওয়ার্কশপ বলতে আমাদের ল্যাবে ছিলাম আমরা। আমরা ওখানে থাকার কারণটা হচ্ছে একটা কনভিনিয়েন্স। প্রথমে আসলে আমি নিজেও থাকতে চাইতাম না, পরে দেখলাম না, এটা আসলে একটা আমাদের জন্য ব্লেসিং। আমাদের ভার্সিটি যে আমাদের এই যে সুযোগটা করে দিয়েছে, এটা আসলেই ব্লেসিং। কিন্তু আমি ক্লাস করলাম গতকালকে আমি আর সাইফ আমরা 4:30 পর্যন্ত ক্লাস করছি। তারপর আমরা তো ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমাদের এখন লাস্টের দিকে অনেক কাজ পড়ে গেছে। সো এই কাজগুলো করতে হবে। আমার বাসা এইদিকে, তো আমি যদি এদিকে আসতে চাই আমার কিন্তু অনেক সময় যাবে, আমার অনেক এনার্জি লস হবে। তো এটা না করে আমি কিন্তু ল্যাবে থাকছি, ও ল্যাবে থাকছে, আমরা একসাথে বসে কাজ করছি। ঠিক আছে, পেয়ার প্রোগ্রামিং বলে, একসাথে বসে আমরা কাজ করছি। সো আমাদের কাজটা অনেক দ্রুত হয়ে গেছে, তার কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়েছে। তারপর হ্যাঁ, আমাদের মানে এটা কি এখন একটা নেশার মতো হয়ে গেছে? হ্যাঁ, অবভিয়াসলি। মানে কি কারণে নেশা? আপনাদের কি সামনে আর কোনো গোল আছে? যে অলরেডি তো আপনার একটা অ্যাচিভমেন্ট হয়েছে, সামনে কি আরো কিছু আছে আপনাদের? সামনে বলতে এখন তো আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের পাস করে দিতে হবে আমাদের যত নলেজ আছে এটাকে। মানে সামনে কি কোনো কম্পিটিশন আছে কিনা? সামনে ওর একটা কম্পিটিশন আছে যেখানে ও হলো মেন্টর হিসেবে যাবে। আমার যেই টার্গেটটা আছে সেটা হলো সম্পূর্ণরূপে ও তো এখন টিম লিড, আমি কো টিম লিড। সো ও যখন ওখানে থাকবে, দেশের টিম লিডের যে রেসপন্সিবিলিটিগুলো সেগুলো আমারই দেখতে হবে। তো তখন আমার শেষ হবে আরও 4 মাসে। সো এর ভিতরে তো আমি যদি উধাও হয়ে যাই তাহলে তো টিমের ভিতরে ওদেরও একটা ধাক্কা লাগবে। সো আমার প্ল্যান এটাই যে যারা আছে তাদের নেক্সট বছরের জন্য তাদের হেল্প করা। ওকে, এমন একটা অর্জনের পরে অভিভাবকরা, বাবা মা, আত্মীয় স্বজন, টিচার, তাদের আনন্দ অনেক বেশি থাকে। তো আপনার বাবা মায়ের অনুভূতি কি ছিল আসলে? আমার আম্মু আসলে অনেক বেশি এডুকেটেড না। আমার আম্মু মানে সে আমার জন্য হ্যাপি, মানে সে তো বুঝতে পেরেছে যে আমার ছেলে আমেরিকা গিয়েছে। হ্যাঁ, কিছু একটা হয়েছে। হ্যাঁ, সে আমার জন্য হ্যাপি। অ্যান্ড আমার আম্মু, আমি যদি আমার আম্মুর কথা বলি, সে আমার প্রতি সবসময় হ্যাপি। যখন ইভেন আমি কোনো পাবলিকে চান্স পাইনি, তো মানে সেই সময় এমন ছিল যে আমার ফ্যামিলির আদার মেম্বার যারা আছে তারা আমার প্রতি একটু মানে আশাহত হয়েছিল। আচ্ছা, কিন্তু স্টিল ওই সময়টাও আমার আম্মু আমাকে, ইভেন আমার আব্বু তখন আমাকে বলতো যে এটা শেষ না। সো আমার লাইফে আসলে তারা হলো অনেক বড় ব্লেসিং। আমি আজকে যেখানে আছি তাদের ভিতর মেজরিটি তাদের জন্য, কারণ ওখানে যদি তারা আমাকে মেন্টাল সাপোর্টটা না দিত তাহলে এ পর্যন্ত আসা কোনোভাবেই পসিবল ছিল না। এই অর্জনের ফলে আপনার অ্যাজ এ স্টুডেন্ট আপনার কনফিডেন্ট লেভেল তো নিশ্চয়ই বাড়ছে, কারণ আপনার পড়াশোনা কিছুদিনের মধ্যে শেষ হবে, তারপরের তো আপনার নতুন আরেকটা পাঠ শুরু হবে। তো সেই পথের যে যাত্রা, সেই জায়গায় কি একটা শক্তি অনুভব করেন এখন? হ্যাঁ, এটা হলো আমি বলি, এখানে আমি একটু আনফিল্টার্ড কথা বলি। সেটা হলো যখন আমি পাবলিকে চান্স পাইনি, বা আমি পাইনি আসলে, হ্যাঁ, তো আমি যখন পাবলিকে চান্স পাইনি তখন আপনি দেখবেন যে আমাদের সমাজ তাকে অনেক ক্রিটিসাইজ করে। তো তখন আমার রেজাল্ট করার পরও বুয়েটে চান্স পেল না, বা রুয়েটে পেল না, তুমি ভালো কলেজে পড়ছো এখানে পাও নাই, সো এরপরে তখন কিন্তু আমার নিজের কাছেই নিজেকে অনেক ছোট মনে হয়েছে। তো তারপরে যখন আমি আমার প্রথম কম্পিটিশনটা করি, যখন আমি ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে আমি কথা বলি, যখন তাদের সাথে আমি নলেজ শেয়ার করতেছিলাম, আমি তো এইভাবে করছি, তুমি কিভাবে করছো, বা ও আমাকে বলতেছে, তখন আমি দেখলাম যে আমি স্পেশালি যে জায়গাটায় কাজ করতেছি, আমি ওর থেকে এত বেশি তো পিছায় নেই। সো ও যদি করতে পারে, ভালো কিছু করতে পারে, আমিও পারবো। সো এই যে আমরা কিন্তু সবাই জানি যে এটা চেষ্টা করলে সবাই পারে। সো
কিন্তু ওই ওই যে যে নিজেকে যে মানে বিশ্বাস করানোটা, সো এই কম্পিটিশনের ফলে আমার ভিতরে এই চেঞ্জটা আসছে। আমি ওখানে গেছি, আমি ওদের সাথে আলাপ আলোচনা করছি, আমার মনে হয়েছে আমি পারবো, অ্যান্ড এরপর থেকে আমার কনফিডেন্স অনেক। নিশ্চয়ই নতুনদের জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা। সাইফ, সাকিব বলতেছিলেন যে সাকিব পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি, আপনার গল্পটা কি এমন? মানে আপনারও কি সাকিবের মতো ক্রিটিসিজমের শিকার হতে হয়েছে আত্মীয় স্বজনের কাছ থেকে, বা বলেছে যে এত ভালো রেজাল্ট করলা, এত কিছু করলা, এমন কি এই অর্জনের পরে তারা কি এখন অন্যভাবে দেখে? আচ্ছা, আমার গল্পটা একটু অন্যরকম। আমি আসলে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, অ্যান্ড মানে মোটামুটি যেগুলোতে পরীক্ষা দিয়েছি মোটামুটি সবগুলোতেই চান্স পেয়েছিলাম, বাট যে সাবজেক্টটা আমি এক্সপেক্ট করতেছিলাম সেটা পাইনি। মানে একেবারে শেষের দিকে সিরিয়ালে ছিল, কোনো একটা সাবজেক্টে পাচ্ছিলাম, তো ওগুলোতে পড়ার ইচ্ছা ছিল না। তো এইসব নিয়ে আসলে বাড়ি থেকে আমাকে খুব একটা কিছু বলেনি, বাট ওই থাকে না আশেপাশের মানুষ অনেকে অনেক রকম কথাবার্তা বলে। আমার কলেজে আমি ফার্স্ট বয় ছিলাম, সো মানে ওই যে ওই পয়েন্টটা যে এত কিছু করলা, করে এখন কি করতেছো, আচ্ছা, এই কথাটা কোন কলেজে obviously ছিলেন? ওই সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, ওই টিচারদের উদ্দেশ্যে সাথে পরে কথা হয়েছে এই অর্জনের পরে? না, টিচারদের সাথে আমার কথা হয়নি। টিচারদের থেকে আমি এরকম কখনোই কিছু শুনিনি, বাট আশেপাশে যারা থাকে অনেক সময় আছে ফ্রেন্ডরা বা আমার আত্মীয় স্বজনরা যারা ছিল তারা নানারকম কথা বলতো। পরে আমাদের ওই সময় একটা ব্যাপার ছিল যে একটা আন্দোলন চলছিল রুয়েটে, তো ওইখানে অ্যাডমিশন প্রসেসটা 6-7 মাস ডিলে হয়ে যায়, যেটা নর্মাল নভেম্বরে হওয়ার কথা বা ডিসেম্বর হওয়ার কথা, সেটা ফেব্রুয়ারির দিকে শিফট করে। তো শেষে দেখা গেল যে আমি রুয়েটে চান্স পেয়ে যাই। সেখানে আমি পড়েছিল কিছু বছর, 1 বছর পড়েছি আমি, টু বি এক্সাক্ট। বাট ওখানে আমি পড়তাম কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং, যেটা আসলে আমার কখনোই টানতো না, আমার ভালো লাগতো না ক্লাস করতে বা পড়াশোনা করতে। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবো, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার বানাবো, প্রোগ্রামিং করব। তো সেখান থেকে আসলে পরে আমি ড্রপ আউট হয়ে যাই ইউনিভার্সিটি থেকে। তো সেই সময় 1 বছর বাসায় বসে থাকার লাগে। আচ্ছা, এই সময়টা আরও বেশি খারাপ যে তুমি ওই জায়গায় ছিলা। মানুষ আসলে বাংলাদেশের মানুষের সমস্যা কি, আসলে সে আপনার প্যাশনটা বুঝতে চাবে না। সে চাবে যে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইউনিভার্সিটি ব্র্যান্ড, কোন সাবজেক্টে পড়ছি সেটা আমার পড়ার ইচ্ছা আছে কি না, আমি কি করতে চাই এসব ম্যাটার করে না, চান্স পাইছি যে পড়তে হবে। সো ওই সময় অনেক বেশি কথা শোনার লাগছে, অনেক বেশি ডিপ্রেশনেও ছিল। এই অর্জনের পরে বাবা মায়ের অনুভূতি কি ছিল, বা যারা ওই সময় করতো, কটাক্ষ করতো, তাদের ফিলিংস কি ছিল, প্রতিক্রিয়া কি ছিল? তারা আসলে মানে কি বলবো, তারা এখন খুবই আপন আমার, তাই না? অনেক বেশি হ্যাপি সবাই, অনেক ভালো ভালো কথা বলে। আমি জানতাম তুমি তো ভালো কিছু করবা। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা এরকম টাইপেরই হয় অনেকটা, মানে ওই যে মুভি আছে না একটা 3 Idiots এর, অনেকটা ওইরকম অবস্থা। যখন ভালো কিছু করে তখন সবাই সবাই সাপোর্টে আছি, যখন একটু ব্যাকে থাকি তখন সবাই কথা শুনে, কেউ ছাড় দেয় না। তো এর দ্বারা কি ধরনের রিয়েলাইজেশন হইলো আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে? আপনার তো সামনে জীবনে অনেক পথ বাকি, এই ছোট্ট জীবনে একটা ছোট্ট এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তো গেছেন, মানে অন্তত ফ্যামিলির কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, মন মতো সাবজেক্টে না পড়া, তো কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন? আচ্ছা, যখন আমি আসলে ওই রুয়েট থেকে ড্রপ আউট করতে চাই তখন আসলে সবচেয়ে বেশি সাপোর্টটা দিয়েছে আমার বাবা। আমার মায়েরও অনেক খারাপ লাগতো, কারণ জানেন যে মায়ের অনেক বেশি ইমোশনাল হয়, তো আশেপাশের মানুষের কথায় অনেক বেশি প্রভাবিত হয়ে যায়। বাট তারপরে তাকে বোঝানোর পরে সে বুঝছেন, আমাকে সাপোর্ট করছে। অ্যান্ড আমার বাবা শুরু থেকে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে এসব ব্যাপারে। তো এখান থেকে যেটা বুঝলাম আসলে যে মানুষ কী বলতেছে এটা দিয়ে আমার কিছু হয় না। আমার খারাপ দিনে মানুষ আমাকে 2 টাকা দিয়ে হেল্প করতে আসবে না, নিজেরটা নিজেকেই করতে হবে। সো আমি যেটা করতে চাই, আমার ফোকাস কোথায় সেটা সবসময় ঠিক রাখতে হবে। রাস্তায় যাই আসুক না কেন, যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, সেদিকে যাইতে হবে। আরেকজনের কথা শুনে নিজের ডিসিশন চেঞ্জ করা যাবে না। জি, আপনাদের শিক্ষক আবিদ হোসাইন, আপনার গল্পটা কেমনই ছিল? মানে আপনি তো জাস্ট সদ্য পাশ করে বেরিয়ে ইউনিভার্সিটি লেকচারার হিসেবে আমার আসলে সাইফের মতোই, আমার পছন্দের সাবজেক্ট আমি পাইনি মতন, আমি আসলে ওইসব জায়গাতে ভর্তি হইনি পাবলিকে। তো তখন আসলে আমার বাবা মা দুইজনই আমাকে সাপোর্ট করছেন এবং আমি ইউআইউতে ভর্তি হয়ে গেছি। আমার নিজের পছন্দের সাবজেক্টে আমি ভর্তি হয়েছি। আমার আসলে সবসময় ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করতে ভালো লাগতো, ইলেকট্রিক্যাল, এমবেডেড সিস্টেম, এইসব জিনিসপত্র নিয়ে কাজ করতে ভালো লাগতো। তো তখন আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি ইউআইউতে। এবং যখন আমি এই টিমটাতে জয়েন করেছিলাম, এই টিমের মেন্টর ছিলেন হচ্ছে আমাদের স্যার এবং অ্যাডভাইজার ছিলেন হচ্ছে সিএসি ডিপার্টমেন্টের হেড স্যার। তো এই টিমের আমি যখন স্টুডেন্ট হিসেবে ছিলাম, স্যারদের সাথে অনেক কাজ করা হয়েছিল এবং স্যারদের থেকে আসলে কম্পিউটার সায়েন্স সম্পর্কে আমার আগ্রহটা জাগছে হচ্ছে স্যারদের থেকে এবং টিম মেম্বারদের থেকে। যখন আসলে দেখলাম যে আমি আসলে রোবটটাতে ইলেকট্রিক্যাল সিস্টেমটা ইন্টিগ্রেট করতে পারলাম, বাট
তারপর হচ্ছে এটাকে অটোনোমাসলি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নলেজটা দরকার, সেটা আমার আসলে জানার খুব ইচ্ছা ছিল, যে কিভাবে আমি এটাতে অটোনমি করতে পারি বা মানে কিভাবে- আপনার একাগ্রতা ছিল, কনসিস্টেন্সি ছিল আর কি। তো এরপর থেকে আসলে আমি পরবর্তীতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন আমার পুরো সবকিছুই আমি আসলে কম্পিউটার সায়েন্স নিয়ে করতেছি। বুঝতে পেরেছি। এই যে আপনাদের ভিডিও ডকুমেন্টেশনটাতে দেখছিলাম যে আপনারা আপনাদের রোভারটা তৈরি করছেন, হ্যাঁ, এই ফুল রোভারটা তো নিশ্চয়ই আপনারা ইউএসএতে নিয়ে যেতে পারেননি, আপনারা এই পার্টসগুলো তো লাগেজে করে আলাদা আলাদা করে নিয়ে গেছেন। অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে এক ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন এই ডিভাইস আনা নেওয়ার ক্ষেত্রে, কি ধরনের একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন? আর অনেকগুলো দেশে তো আপনি গিয়েছেন এর মধ্যে গেল 4 বছরে, কি ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার? সো গত 5 বছরে আমরা প্রায় 6-7টা রোবোটিক্স চ্যালেঞ্জের জন্য দেশের বাইরে আমরা হচ্ছে আমাদের রোবট নিয়ে গিয়েছিলাম। আমরা হচ্ছে আমাদের রোবটটাকে, এত বড় রোবট তো এই রোবটকে আমরা অনেকগুলো পার্টে ভাগ করে আমাদের লাগেজে করে নিয়ে যাই। তো যাওয়ার আগে আমরা ইউনিভার্সিটি থেকে ডিক্লারেশন নেই, তারপর সব রকমের সাপোর্ট নেই, কম্পিটিশন থেকে সাপোর্ট নেই যে এই পার্টস যাবে, মানে সবকিছু অর্গানাইজার যারা তাদের কাছ থেকে, অর্গানাইজার থেকে আমরা হচ্ছে সাপোর্ট নিই যে এই পার্টস যাবে, সবকিছু ওয়েল ডকুমেন্টেড থাকে। তো সব সময় আমরা হচ্ছে চ্যালেঞ্জটা ফেস করি হচ্ছে আমাদের বাংলাদেশের বাইরে কখনোই কোনো কাস্টমসে বা কোনো ইমিগ্রেশনই আমাদের রোবট নিয়ে যাচ্ছি যে তাদের আসলে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ধরেন আপনি ঢাকার সহজে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পাস করলেন, বোর্ডিং পাস নিলেন, আপনার লাগেজটা বেল্টে দিয়ে দিলেন, তাই না? না হাতে রাখেন? না, আমরা তো আগেই চেক ইন করে নিই সবকিছু, চেক ইন করে দিয়ে দিলেন। তো ওই জায়গায় নামার পরে ওই জায়গা থেকে যখন ইমিগ্রেশন পার হয়ে যান, কোনো ধরনের জটিলতার মধ্যে পড়ে না, তারা জিজ্ঞেসও করে না, শুধুমাত্র পেপারসগুলো আমরা শো করি আগে থেকে। কিন্তু আমরা যখন এয়ারপোর্টে যাওয়ার সময় আমরা ডিক্লেয়ার করে যাই যাতে আসার পর আমাদের কোনো সমস্যা না হয়, যেহেতু অনেক এক্সপেন্সিভ কম্পোনেন্ট আমরা বাংলাদেশ থেকে নিয়ে যাই, আমরা সবসময় কাস্টমসে ডিক্লেয়ার করে যাই। প্রত্যেকবার আসলে এই কাস্টমসেই ঝামেলাটা হয় আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার সময়। যাই না, এখানে হচ্ছে যারা থাকেন তারা আসলে এগুলা হয়তোবা বুঝতে সমস্যা হয় যে আমরা কি ধরনের জিনিসপত্র নিয়ে যাই। এটাই হয়তোবা সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা, যে মানে তারা হচ্ছে আমরা সবকিছু রেডি করে নিয়ে যাই। এবারে যদি এক্সপিরিয়েন্স কথা বলি, আমাদের বক্সগুলা কেটে তারা মানে যাওয়ার সময় আমরা ডিক্লেয়ার করে গেছি, যাওয়ার সময় ওই পেপারসটা দেখাইছেন না যে যাওয়ার সময় আমাদের এই ইকুইপমেন্ট তালিকা ধরে তাদের স্বাক্ষর যাওয়ার সময় তারা হচ্ছে আমাদের বক্সগুলা কেটে প্রত্যেকটা পার্টস বের করে করে চেক করছে। আমরা এত সুন্দর করে প্যাকেজ করে নিয়ে গেছি, এগুলো খুবই সেন্সিটিভ পার্টস, গ্লাস আছে, অনেক ইলেকট্রনিক্স পার্টস আছে। তো তারা যখন হ্যান্ডেল করে তখন কিন্তু জিনিসটা এত ইজি থাকে না, মানে তারা তো তাদের মতো করে হ্যান্ডেল করে। সো অনেক জিনিসপত্র ড্যামেজ হওয়ার একটা সুযোগ থেকে যায়। যেমন তারা যে বক্সগুলো কাটছে তার মধ্যে 2-3টা বক্সে কিছু কম্পোনেন্ট আমাদের ইউএসএ যাওয়ার পর ড্যামেজ হয়েছে। এটা হয়ে যায় আসলে সমস্যা। আসার পর আবার সেম কাস্টমসে কেটে দেখে। আমরা আসলে আগে থেকে ডিক্লেয়ার করে যাওয়ার পরও হচ্ছে বাংলাদেশ কাস্টমসে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি। মানে এটা কি পীড়া দেয় আপনাদেরকে? কারণ আপনারা তো একটা অ্যাচিভমেন্ট দেশের জন্য নিয়ে আসছেন, কিন্তু দেশে নামার পরই এয়ারপোর্টে আপনারা এই কি বলে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়েন নাকি? আপনি প্রথম যখন এই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন কেমন লেগেছিল আপনার, সাইফ? আসলে হতাশাটা অনেক বেশি কাজ করে তখন, যে দেশের জন্য এসব করতেছি, দেশের জন্যই যাচ্ছি, আমরা তো দেশকে রিপ্রেজেন্ট করি। বাট ঠিক আছে, আপনাদের যদি একটা প্রসেস থাকে, আপনার প্রসেসটা ফলো করেন, লাইক হয়রানি করানোর তো দরকার নাই। একবার এক এক রকম কথা বলতেছেন, এখন এটা লাগবে, তখন ওটা লাগবে, এখন এটা করেন, তখন ওটা করেন, আবার নিজেরা ডিসকাস করে এটা করবো কি ওইটা করবো কি না। মানে একটা যদি প্রসেস থাকে স্ট্যান্ডার্ড, সেটা ফলো করেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়, আমাদের জন্য ইজি হয়। আর আমরা তো 5-6 বছর ধরে যাচ্ছি, আমরা তো একটা প্রসেস জানি যে এই প্রসেস আমরা কাজ করে আসছি অলওয়েজ, সেই প্রসেসটাই আমরা অলওয়েজ ফলো করি। আর প্রতি বছর যাওয়ার পর দেখা যায় নতুন নতুন কিছু একটা ওরা ধরাই দিছে, যে এটা করেন ওটা করেন। প্রতি বছর যাওয়ার পর নতুন নতুন প্রসেস এরকম না, মানে তারা হচ্ছে নিজেরা কখনো দায়িত্ব নিতে চায় না এরকম। সো একজন অফিসারের কাছে আমরা হচ্ছে আমাদের জিনিসপত্র দেখালাম, সে হচ্ছে সবকিছু দেখার পর আরেকজনের কাছে ফরওয়ার্ড করলো, এরকম করে আমাদের 4-5 ঘন্টা সময় নষ্ট করে ফেলে। মানে আমরা এবার যাওয়ার সময় খুব ভয়ে ছিলাম, আমরা 4-5 ঘন্টা আগে যাই সবসময় এয়ারপোর্টে, বাট আমরা যাওয়ার সময় খুব ভয়ে ছিলাম যে আমরা না ফ্লাইট মিস করি। আচ্ছা, সো এটা একটা থেকেই যায় যে মানে কোন স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে কিনা আমার জানা নেই আমাদের, কারণ তারা স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করে না তাদের কাজ দেখে মনে হয়। আচ্ছা সাকিব, আপনার কাছে জানতে চাই, আপনাদের এই অর্জনের পাশাপাশি এবার বাংলাদেশের আর একটা প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু আপনাদের এই পরপরই ছিল, তারা 7ম হয়েছিল। তো এমন ইউআইইউ, ব্র্যাক, এনএসইউ, বুয়েট, ট্রুয়েট বা অন্যান্য আরও যে ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটিগুলোতে এমন রোবোটিক্স কম্পিটিশন হয় বা রোবোটিক্স নিয়ে কাজ করে, মহাকাশ নিয়ে যাদের আগ্রহ আছে, আপনারা কি
এক ছাতার নিচে এসে বাংলাদেশের স্বার্থে বড় কোনো উদ্যোগ কি নেওয়ার সুযোগ আছে, বা না এই এককভাবে করলে এটা বেটার? যদি কম্পিটিশন ওয়াইজ বলি তাহলে তো যাদের তারাই করবে, বাট হ্যাঁ যদি আমরা দেশের জন্য যদি একসাথে কিছু করার সুযোগ হয় তাহলে অবভিয়াসলি ভালো। বিকজ এখানে আমাদের মানে যখন একটা জিনিস একভাবে চলতে থাকে ওখানে কিন্তু একটা প্যাটার্ন চলে আসে, অনেকে এটাকে বলে স্টেরিওটাইপ। কারো কারোর জন্য এটা ভালো কাজ করে, কোনো কোনো জিনিস কোনো কোনো স্টেরিওটাইপ মেথড কিন্তু ভালো, আবার কোনো কোনোটা খারাপ। সো কম্পিটিশনের বাইরে যদি কিছু একটা করা যায়, লেটস সে কোনো একটা ডিজিটাল একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, বাংলাদেশে ট্রাফিক অনেক বড় একটা সমস্যা, যেহেতু আপনাদের এক ধরনের এক্সপেরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স আছে মানে ইন্টারনেট অফ থিংস নিয়ে কাজ করা, মানে এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করা। সো হ্যাঁ যদি লেটস সে একটা সিনারিও এরকম যে এরকম একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমাদের কাজ করা শুরু হয়েছে, হ্যাঁ অবভিয়াসলি আমাদের টিম, প্রাকের টিম, বুয়েটের টিম, MIST-এর টিম, সো সব টিম মিলে যদি আমরা কাজ করতে পারি খুবই ভালো হবে। আবিদ, আপনারা বাংলাদেশে ফেরার পরে আমরা দেখেছি ভিডিওতে আপনাদের বা ফেসবুকেও দেখেছি যে ইউনিভার্সিটি আপনাদেরকে ভীষণভাবে কংগ্রেচুলেট করেছে এবং নানা জায়গায় নিউজ হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে কি আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা হয়েছে? রাষ্ট্রের তো এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, ডেডিকেটেড লোক রয়েছে, তাদের পক্ষ থেকে কি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কোনোভাবে? আচ্ছা, আমি শুরু করতে চাই আমাদের ইউনিভার্সিটির সাপোর্টটা দিয়ে। যদি আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে প্রথম থেকেই যদি সাপোর্টটা না পেতাম তাহলে আসলে আমরা এই পজিশনে আসাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হতো। ইউনিভার্সিটি প্রথম থেকেই আমাদেরকে রিসোর্স থেকে ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া, ল্যাব তৈরি করে দেওয়া থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল পুরো জিনিসটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি ফান্ড করে। আমরা অনেকবারই গভর্নমেন্ট এবং বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রির কাছে অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু আমরা তাদের থেকে পজিটিভ কখনোই কোনো রেসপন্স পাইনি। তো আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে হেল্প করেছে, আমাদের উপর ইনভেস্ট করেছে এবং আমরা রেজাল্ট নিয়ে আসছি, আমাদের ইউনিভার্সিটি আমাদের নিয়ে সেলিব্রেট করছে। বাট এটা যে বাংলাদেশের অর্জন, এটা যে বাংলাদেশ হয়ে এশিয়ার জন্য একটা অর্জন, এটা হয়তোবা আমাদের কর্তারা হয়তোবা আমাদের গভর্নমেন্ট এভাবে উপলব্ধ করতে পারেনি, ফিল করতে পারেনি। কারণ আমাদের ইউনিভার্সিটি আমাদের নিয়ে সেলিব্রেট করছে, বাট বাংলাদেশে গভর্নমেন্ট থেকে আমরা আসলে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ঠিক আছে, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আমি ছোট্ট একটা কোশ্চেন করে শেষ করব সাইফের কাছে। সাইফ, আপনি টিম লিড করছেন, আগামীর পরিকল্পনা কি? আপনার এই টিম আগামীতে কোথায় কোথায় যাবে এবং কি প্রত্যাশা করছেন? টিম বলতে আমাদের এটা একটা সেন্টারের আন্ডারে কাজ হয়, যে সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স, যেটা ইউআইতে সম্পূর্ণ ইউআইউর ফান্ডিংয়ে সম্পূর্ণ ইউআইয়ের সাপোর্টে চলে, ইউআইয়েরই একটা সেন্টার। আমাদের সেন্টারের আন্ডারে অনেকগুলো কাজ হচ্ছে। আমরা এখন জাস্ট কম্পিটিশন থেকে বাইর হয়ে যে ইন্ডাস্ট্রির দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আর দেশের জন্য কিছু করার চেষ্টা করতেছি। আমাদের সেন্টারের আন্ডারে আরেকটা টিম কাজ করে প্যারালালি আমাদের সাথে, সেটা হচ্ছে রেস্কিউ রোভার টিম, যারা নেক্সট 24 তারিখে বা 23 তারিখে সম্ভবত রাতে সাউথ কোরিয়াতে আরেকটা কম্পিটিশন হচ্ছে, সেটাতে যাচ্ছে। এছাড়া আমাদের রোবো সাবনে সার্বল আমরা মেন্টরিং করছি একটা টিমে, যেটা আন্ডার ওয়াটার ভেহিকেল নিয়ে কাজ করছে। এছাড়া আমাদের সেন্টারের আন্ডারে ড্রোন নিয়ে কাজ করা হয়। তো আমরা চেষ্টা করছি পুরো একটা ইকোসিস্টেম নিয়ে কাজ করার, যাতে আকাশে, ভূমিতে, পানির নিচে সব জায়গায় একসাথে আমরা ডেভেলপ করতে পারি একটা সিস্টেম, যেটা আমাদের রেস্কিউতে যে কোনো রকমের দুর্যোগে কাজ করবে, যে কোনো রকমের দুর্যোগে সাপোর্ট করতে পারবে আমাদের যারা দুর্যোগ কর্মী থাকে তাদেরকে। তো আমাদের পরিকল্পনা এখন হচ্ছে আসলে ওই কম্পিটিশন থেকে বের হয়ে একটু দেশের জন্য কিছু করার, প্রফেশনাল লুক দিয়ে কিছু একটা করা, যাতে মানুষ সরাসরি উপকৃত হয় আপনাদের কাজের ফলে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এশিয়া পোস্টের বিশেষ এই আলোচনায় রোবোটিক্স এবং মহাকাশ গবেষণা নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের ইউআইইউ মার্স রোভার দলের যে অনন্য অর্জন, সেই অর্জনের পেছনের গল্প আমরা শুনলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।